সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ডেমন স্লেয়ারের 16 নম্বর এবং 17 নম্বর এপিসোড সম্পর্কে জানবো। তো এই এপিসোডের শুরুতে আমরা ইনসোকে দেখতে পাই, যে কিনা তার শক্তি ইউজ করে ডেমনটা কোথায় রয়েছে সেটার সন্ধান পেয়ে গিয়েছে এবং এই তথ্যটা তানজিরোকে দেয়। কিন্তু সামনে সব জম্বি ডেমন স্লেয়ারের জন্য তার আগে যেতে পারছিল না। আর ওদিকে আমরা দেখি আমাদের রোমিও জিনিটসু পাহাড়ের অনেক ভেতরে চলে যায় এবং রাস্তা হারিয়ে ফেলে। আর সে ক্লান্ত হয়ে নেজুকু বলে ডাকতে থাকে, মানে হালার পর তুই আগে চিনলি তানজিরোকে, ভাই হয়ে ভাইরে চিনলি না, চিনলি ভাইয়ের বোনকে। তো যাই হোক, এরপর আমরা দেখি ইনুসুকে তানজিরোকে বলে আমাদের সব সকল জম্বি ডেমন স্লেয়ারকে মেরে ফেলতে হবে। কিন্তু তানজিরো বলে না, এটা তুমি করো না, ওদের মধ্যে হয়তো অনেকে বেঁচে রয়েছে। আর তখনই আমরা দেখি একটা জম্বি ডেমন স্লেয়ার ওদেরকে মারতে আসে, কিন্তু তখন মুরাটা সামনে চলে আসে এবং বলে ব্যাপারটা আমি দেখছি। আর তানজিরোকে বলে তোমরা সামনের দিকে এগিয়ে যাও, ওদেরকে আমি সামনে নেব। আর এটা শুনে ইনুসুকে বলে তুমি আবার কখন এত সাহসী হয়ে উঠলে? একটু আগেই তো প্যান্টে মুতে দিয়েছিলে। তো এই কথা শুনে মুরাতা খেপে যায় এবং ইনুসুকে চুপ থাকতে বলে আর বলে আমি প্রথমে ভয় পেয়েছিলাম, ঠিক আছে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি ওদেরকে থামাতে হলে শুধুমাত্র ওদের ওপর যে তারগুলো রয়েছে সেগুলো আমাকে কাটতে হবে। আর তোমরা আরো এগিয়ে যাও, কারণ সামনে আরো অনেক লোক থাকতে পারে যাদেরকে তোমাদেরকে সাহায্য করা লাগতে পারে। তো যাই হোক, এই কথার উপরে তানজিরো আর ইনুসুকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু যত সামনের দিকে যাচ্ছে মাকড়সার জালগুলো তত বাড়তে থাকে। আর কিছু দূর যাওয়ার পর ওদের সাথে আরেকটা ডেমন স্লেয়ারের দলের দেখা হয়, আর এই দলটা সবার আগে এসেছিল। তো এখানে আমরা দেখতে পাই ওরা জম্বি হয়ে গেল, ওরা কিন্তু জীবিত ছিল এবং এদের মধ্যে একটা মেয়ের এখনো জ্ঞান রয়েছে, কিন্তু ওর পুরো শরীরটা হচ্ছে ডেমনের কন্ট্রোলে। তো ওই মেয়েটা বলে ওঠে এই জায়গা তোমাদের জন্য বিপজ্জনক, আরো বড় র্যাঙ্কের ডেমন স্লেয়ারকে আসতে হবে, তা না হলে তোমরা কখনো এই যুদ্ধ জিততে পারবে না। আর তখন আমরা ওই মেয়েটির হাতে একটা তলোয়ার দেখতে পাই, আর অন্য হাতে ওদের দলেরই অন্য একজন ডেমন স্লেয়ারের মাথা দেখতে পাই, মানে মেয়েটি মেরে ফেলেছে আর কি। আর এরপর ওই মেয়েটি কাঁদতে কাঁদতে তানজিরোর কাছে সাহায্য চায় যে আমাকে বাঁচাও। আর তখন ওই ফিমেল ডেমনকে আবার দেখানো হয় যে সবাইকে কন্ট্রোল করছিল এবং হাত নাড়াতে নাড়াতে বলে মানুষ যত আমার কাছে আসে আমার জাল তত শক্তিশালী হতে থাকে এবং আমার কাছে আসলে আমার কাছ থেকে বেঁচে ফেরা পুরো অসম্ভব। আর তখনই আমরা দেখি এখানে সেই ডেমনটা আসে, মানে এই ডেমনের ছেলে আসে যার সাথে একটু আগে তানজিরোর দেখা হয়েছিল। তো আমরা দেখি ওই ডেমনটি এসেই ওই মেইন ডেমনটাকে মা বলে ডাকে, আর ওর ডাক শুনেই তো এই মেইন ডেমনটা ভয় পেয়ে যায়। আর তখন ওই ছোট্ট ছেলে ডেমনটা বলে তোমার কি মনে হয় তুমি সত্যি যুদ্ধটা জিততে পারবে? আর এত সময় নিচ্ছ কেন? তোমার এটা দ্রুত শেষ করতে হবে, তা না হলে আমি বাবাকে সব বলে দেবো। তো এটা শুনে ওর মা তো অনেক ভয় পেয়ে যায় এবং বলে চিন্তা করো না, আমি খুব দ্রুত ওদেরকে মেরে ফেলবো, তুমি দয়া করে তোমার বাবাকে কিছু বলো না। তো এখানে আমরা বুঝতে পারি যে পারিবারিক দ্বন্দ্ব শুধুমাত্র মানুষের মধ্যে হয় না, ডেমনের মধ্যে রয়েছে। তো যাই হোক, ওই ছেলে ডেমনটা মাকে এই ভয় দেখিয়ে চলে যায়। আর এরপর যখন ওই মা ডেমনটাকে বা মেইন ডেমনটাকে দেখানো হয়, আমরা দেখি সে ভয়ের তো রয়েছে, এর সাথে অনেক রেগেও রয়েছে এবং দ্রুত হাত পা চালাতে শুরু করে যাতে দ্রুত সবাইকে মারতে পারে। আর তখন এ পাশের যে ডেমন স্লেয়ার মেয়েটি ছিল ওর হাতও চলতে শুরু করে এবং সে তানজিরোর উপর আক্রমণ করে। আর সে তানজিরোকে বলে বিশ্বাস করো, এতে আমার কোনো হাত নেই, আমার হাত পা অটোমেটিক্যালি চলছে, আমি চালাচ্ছি না। তো এখানে তানজিরোর উপর লাগাতার কিন্তু ওই মেল ডেমন স্লেয়ারটি আক্রমণ করতে থাকে, কিন্তু তানজিরো জাস্ট ওর হামলা থেকে নিজেকে রক্ষা করতে থাকে। আর এটা দেখে ওই মেন যে ডেমন রয়েছে তার খুব রাগ ওঠে যে বারবার বেঁচে যাচ্ছে কেন, মানে অলরেডি বুঝতে পেরেছে হয়তো যে ওই মা ডেমনের উপর কিন্তু একটা চাপ রয়েছে যে বেশি দেরি করলে তার স্বামী এসে তাকে কেলাবে। তো যাই হোক, এরপর আমরা দেখি ওই মা ডেমনটা তানজিরো এবং ইনোসুকের সামনে আরো দুজন ডেমন স্লেয়ারকে দাঁড় করিয়ে দেয়। আর তখন ওখানে যে একটা ডেমন স্লেয়ার ছিল সে বলে প্লিজ তুমি আমাকে মেরে ফেলো, আমার গায়ের সকল হাড্ডি গুড্ডি ভেঙে গিয়েছে, আর এই জন্য যখন ওই ডেমনটা আমাকে নাড়ায় আমার অনেক কষ্ট হয়, আমার অনেক বেশি কষ্ট হয়, আমি এটা নিতে পারছি না, প্লিজ তুমি আমাকে মেরে ফেলো। আর এই কথা শোনার সাথে সাথে তো ইনোসুকে খুব খুশি হয়ে যায় এবং ওকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু তানজিরো ওকে আটকায়। তো এরপর ইনোসুকে যায় মেয়ের সাথে লড়াই করতে, কিন্তু ওই মেয়ের সাথেও পারে না, কারণ মেয়েটার স্পিড অনেক বেশি ছিল। আর তখন তানজিরো ভাবতে থাকে কি করা যায়, আর ওই মুহূর্তে তানজিরোর মাথায় একটা বুদ্ধি আসে, সে উল্টো দিকে দৌড়াতে থাকে, যার ফলে মেয়েটিও তার পিছন পিছন দৌড়াতে থাকে। তো এখানে ইনোসুকে বুঝতেই পারছিল না তানজিরো আসলে কি করতে যাচ্ছে, আমরাও বুঝতে পারি না তানজিরো কি হঠাৎ ভয় পেয়ে গেল, কিন্তু এটা অ্যাকচুয়ালি তানজিরোর একটা টেকনিক ছিল। তানজিরো এখানে যেটা করে, সে ব্যাক গিয়ারে দৌড়িয়ে হঠাৎ করে থেমে যায়, তারপর কৌশলে মেয়েটাকে ওই তারতুরসহ একটা গাছের ডালে ঝুলিয়ে দেয়, যার কারণে যেটা হয় মেয়েটা ঝুলে থাকে আর নড়াচড়া করতে পারে না। তো ইনোসুকে যখন এটা দেখে সে তো অবাক হয়ে যায় যে তানজিরো এত এক্সপার্ট, কিন্তু ওর হিংসাও লাগে। ও চিৎকার করে বলে হ্যাঁ হ্যাঁ, এটার কি কাজ, এটা তো আমিও করতে পারি। আর তারপর সে করে কি, আরেকটা যে ছেলে ডেমন স্লেয়ার ছিল তাকে গাছে ঝুলিয়ে দেয়, বলে দেখেছো, তুমি যেটা পারো আমিও সেটা করতে পারি। কিন্তু তখন তানজিরো আসলে 3 নম্বর যে ডেমন স্লেয়ারটা ছিল তার সাথে লড়াই করতে ব্যস্ত ছিল। তো এই জন্য হয়েছে কি, ইনোসুকে যে এত ভালো একটা কাজ করেছে, মানে একটা ডেমন স্লেয়ারকে গাছে ঝুলিয়ে দিয়েছে, এই জিনিসটা দেখতে পায়নি। তো এই কারণে ইনোসুকের অনেক রাগ হয়ে যায়। আর অন্যদিকে দেখি আমরা বেচারা জিনিটসু একা একা বসে নেজুকুর কথাই মনে করতে থাকে আর বারবার চিৎকার করতে থাকে তানজিরো, ইনোসুকে, নেজুকু। আর তখনই ওর কাছে ওর কাসুগাই যে চড়ুই পাখিটা আছে সেটা আসে। তো এবার এই পাখিটা দেখে ও এত খুশি হয় যে বাপের জন্ম এত খুশি ছিল না, বলে তুমি এসেছো, তুমি কোথায় ছিলে, তুমি কত ভালো, অন্তত তুমি আমার খেয়াল রাখো। আর এই কথা বলে খুশিতে কান্না করতে থাকে। আর এদিকে আমরা ইনোসুকে দেখি যে তানজিরোকে বলে ওই 3 নম্বরটাকে আমি মারবো। আর তানজিরো তখন বলে তোমার উচিত ওদেরকে বাঁচিয়ে অন্যভাবে কিছু করা যায় কিনা
সেটা করা, মানে গাছে ঝুলিয়ে দেওয়া বা এরকম কোন একটা কিছু। আর ওদিকে আমরা দেখি সেই মা ডেমনটা বলে এরা আমার কোনো কাজে আসছে না, ওদেরকে দিয়ে আমি ওই দুজনকে মারতে পারছি না, ওরা এত দুর্বল। আর এ কথা বলে সে করে কি ওই মেশো বাকি যে দুজন ডেমন স্লেয়ার ছিল ওদের গলা কেটে ফেলে। তো এটা দেখে তানজিরো পুরোপুরি শকড হয়ে যায় যে কি হলো। তো তারপরে ওরা দুজন করে কি রেগে আরো সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। আর ওদিকে আমরা দেখি ওই মা ডেমন করে কি তার শক্তিশালী যে পাপেটটা ছিল মনস্টার সেটাকে রিলিজ করে দেয় এবং এটাই তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মানে সে এরকম ভাবে কোনো মনস্টারকে আর কি আটকে ছিল তার জালে। আর জেনেটসু যখন সামনের দিকে যায় তখনই ওই মনস্টারটার সাথে দেখা হয়, যেটাকে দেখতে বাংলাদেশে যে নিষ্কন্দ রয়েছে, তোমাদের যাদের দাদা দাদি বা নানানি রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করবে যে নিকন্দ জিনিসটা আবার কি। বাংলাদেশের মধ্যে যতগুলো ভূত রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ভূত হচ্ছে নিষ্কন্দ। তো এটা হচ্ছে নিষ্কন্দ টাইপের একটা মনস্টার। আর এদিকে আমাদের জেনেটসুকে দেখানো হয় সে তো এখনো নেজুকোকে খুঁজছে আর ওর সাথে ওর কাসুগাই পাখি রয়েছে, কিন্তু ওদের আইডিয়াও ছিল না যে ওদের পেছনে বড় একটা মাকড়স ওদেরকে ফলো করছে। আর অন্যদিকে আমরা দেখি তানজিরো এবং ইনোসুকে মনস্টারের সাথে কিন্তু লড়াই করছে কিন্তু সুবিধা করতে পারছে না। আর তখন তানজিরো বলে যেহেতু ওর গলা নেই এই মনস্টারটাকে আমরা গলা কেটে কিভাবে মারবো, তার মানে হচ্ছে ওর ঘাট থেকে শুরু করে কোমর পর্যন্ত তরোয়াল নিয়ে যেতে হবে, মানে ওকে মাঝখান থেকে 2 টুকরা করতে হবে। তো এই কথা শোনার পর ইনোসুকে বলে এটা কোনো ব্যাপার হলো, মনস্টার তুই শেষ, তোকে আমি বার্গার বানিয়ে ফেলবো। আর এই কথা বলে ও করে কি মনস্টারটাকে মারতে এগিয়ে যায়, কিন্তু তানজিরো তাকে থামায় এবং বলে ও অনেক বেশি শক্তিশালী, ওর সাথে একা তুমি পারবে না, আমাদের দুজনের একসাথে হামলা করতে হবে। কিন্তু ইনোসুকের ব্যাপারটা ইগোতে লাগে, মানে আমি কি দুর্বল নাকি। আর সে তানজিরোর কথা না শুনে নিজেকে প্রমাণ করার জন্য হামলা করতে যায়, কিন্তু দেখা যায় উল্টো দেবনের আঘাত খায় এবং মাকড়সার জালে আটকা পড়ে এবং সে নড়তেও পারছিল না চড়তেও পারছিল না। এবং তারপর যখন ডেমনকে প্রায় অ্যাটাকই করবে ও ভেবে নিয়েছে যে শেষ, অতিরিক্ত পাকনামি করতে গিয়ে আমি হয়তো মরে গেলাম, কিন্তু তখনই তানজিরো তাকে বাঁচিয়ে নেয়। আর তখন ইনোসুকের মনে আবারও ফুল ফুটতে শুরু করে, মানে এই হালায় একটা পিস, পাগলের একটা লিমিট আছে ভাই। মানে আমি নিজেও নিজেকে বলি যে আমাকে যে পাগল বলে না সে পাগল, কিন্তু এই ইনসুকে শালা আমার চেয়ে পাগল। তো যাই হোক, তখন তানজিরো তাকে বলে দেখো এই মনস্টারটা আমাদের চেয়ে শক্তিশালী নয়, কিন্তু আমাদের জাস্ট একত্রে লড়াই করতে হবে এবং টেকনিক্যালি লড়াই করতে হবে। তো এরপর তারা প্ল্যান যেটা করে সেটা হচ্ছে এই ডেমনটা যেহেতু মৃত ডেমন ওর হাত পা কেটে ফেলবে। তো সেই প্ল্যান অনুযায়ী তানজিরো ওই মনস্টারটার 2টা হাত কেটে ফেলে এবং ইনসুকে 2টো পা কেটে ফেলে। আর তারপর তানজিরো হাঁটু গেড়ে বসে পড়ে আর ইনসুকে তার ওপরে উঠে মনস্টারের কাঁধ থেকে একেবারে পেট পর্যন্ত কেটে 2 টুকরা করে দেয়। এবং এখানে আমরা দেখতে পাই মনস্টারটার কয়েক টুকরা হয়ে গিয়েছে এবং সে ধোয়া হয়ে উঠতে শুরু করেছে। তো জাপানিজ করণ অর্জুন মিলে যখন ওই মনস্টারকে মারতে সমর্থ হয়, মানে আমি ওদের দুজনকে আর কি পাঠানে যে সালমান শাহরুখের দৃশ্যটা আছে সেটার সাথে মিলিয়েছি আর কি। তো ইনোসুকে অনেক বেশি খুশি এবং খুশিতেও করে কি তানজিরোকে ওপরে ছুঁড়ে মারে, মানে বুঝলাম না কেমন খুশি, কিন্তু ওপরে ছুঁড়ে মেরে একটা লাভ হয়, সেটা হচ্ছে তানজিরো মেইন ডিমন্সের গন্ধটা পায় এবং গন্ধের দিকে যখন তাকায় তখন ও মেইন ডিমনটাকে দেখতে পায় যে হারামজাদি এখানে বসে এতগুলো আকাম কুকাম করেছে। আবার ওদিকে ওই ডেমনটাও কিন্তু তানজিরোকে দেখতে পায়। তো তানজিরো তখন ওই শূন্য থেকে যেটা করে, শূন্য থেকেই ওই মহিলা ডেমনকে মারার জন্য তরল নিয়ে রেডি হয়ে আসতে থাকে। আর মহিলা ডেমনে বুঝতে পারে যে ওকে মারতে আসছে, কিন্তু হঠাৎ করেই ওর মনের ভেতরে একটা পরিবর্তন চলে আসে। ওর কাছে মনে হয় ওর বেঁচে থাকার চেয়ে মরে গেলেই মুক্তি হবে, মানে জীবনের চেয়ে মৃত্যুটা ওর কাছে বেশি সহজ মনে হচ্ছে। তো এই জন্য সে বাঁচার আশা ছেড়ে দিয়ে তার হাত পা এবং শরীর ছেড়ে দেয়। তো তানজিরো অনেক অবাক হয়ে যায়, তবে তারপরেও সে থামে না, সে তার ওয়াটার ব্রিডিং টেকনিক ইউজ করে ওই ডেমনটার মাথা কাট করে ফেলে এবং হালকা বৃষ্টিও পড়ায়। তো ওই বৃষ্টির পানি যখন ওই ডেমনের উপর পড়ে, ওই ডেমন মরতে মরতে বলে মরতে আমার কোনো কষ্ট হচ্ছে না, বরং আমার আরাম লাগছে, আমার কাছে মনে হচ্ছে আমি মুক্তি পাচ্ছি, আমি ভাবিও নি আমার মৃত্যু এত সুন্দরভাবে হবে। আর তখন তার পাস্ট মনে পড়ে যায়, আমরা দেখি তার স্বামী তাকে প্রচুর অত্যাচার করত এবং তার স্বামী তাকে মুখ কেটে ফেলেছিল, সে ব্যথায় কান্না করছিল, কিন্তু তারপর তার স্বামী উল্টো তাকে রেগে বলে তোর কাজই হচ্ছে সবসময় আমাকে রাগান্বিত করা। আর তখন তার পেটের ছেলে এসে বলেছিল মা তুমি আজও বাবাকে আবার রাগিয়ে দিয়েছো। আর অন্য একটা যে ছেলে রয়েছে গাছের পেছন থেকে ভূতের মতো, বডিটা দেখানো হয় না, আমরা দেখেও হাসছে। আর যে মেয়েটা ছিল সে শুধু চেয়ে চেয়ে দেখছিল। মানে এখানে আমরা বুঝতে পারি যে পুরো একটা ডেমন ফ্যামিলি এবং এই মহিলা ডেমন খুবই কষ্ট ছিল তার স্বামীর জন্য বা সংসার নিয়ে। তো এই জন্যই তার মরতে কোনো কষ্ট হলো না, মরে আরো সে মুক্তি পেয়ে গেল। এবং সে মরতে মরতে তানজিরোর চোখের দিকে তাকায় এবং বলে আহা তানজিরোর চোখের মধ্যে কত শান্তি, এর আগেও একজন আমাকে এইভাবেই দেখেছিল যখন আমি মানুষ ছিলাম। তো এখানে যেটা বোঝানো হয়েছে এই ডেমনটা এক সময় মানুষ ছিল এবং ওই সময় কোনো একটা ছেলে তাকে পছন্দ করত, কিন্তু কোন ছেলেটা তার দিকে ভালোবাসার দিকে তাকিয়েছিল আজকে 100 বছর পরে তার সেটা মনেও পড়ছিল না, কিন্তু ওই স্মৃতি মনে পড়ে তার অনেক ভালো লাগে। আর সেই স্মৃতি মনে পড়ে ডেমনের চোখ দিয়ে পানি চলে আসে। আর সে চোখে তানজিরোর প্রতি একটা কৃতজ্ঞতা জানিয়ে তানজিরোকে বলে এখানে কিন্তু 12 কিজুকির একজন রয়েছে, তো তুমি কিন্তু খুবই সাবধানে থেকো। আর তখন তানজিরো তাকে আরো কিছু জিজ্ঞেস করার জন্য এগিয়ে যায়, কিন্তু তার আগেই ওই ডেমনসটা হওয়া হয়ে শেষ হয়ে যায়। আর এই সাথে এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এবার চলো আমরা 17 নম্বর এপিসোডটা সম্পর্কে জেনে আসি। তো 17 নম্বর এপিসোডে যখন শুরু হয় তখন আমরা দেখি তানজিরো ভাবতে থাকে সত্যি যদি 12 কিজুকির একজন এখানে থাকে তাহলে তো ব্যাপারটা যেমন ডেঞ্জারাস হবে তেমন আমার জন্য উপকারও হবে, কারণ তাহলে তার ব্লাড স্যাম্পল আমি তো নিতে পারবো আর ওর ব্লাডে
ব্লাডে তো অবশ্যই মুজানের অনেক রক্ত থাকবে, আর ওই ব্লাড দিয়ে আমার বোনকে হয়তো তাড়াতাড়ি ঠিকও করা যাবে। আর তখনই তার ইনোসুকের কথা মনে পড়ে যায়, আর সে তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? তো প্রতিবারের মতো এবারও ইনোসুকে বলে আমার কিছুই হয়নি। আর তোমরা কিন্তু অলরেডি দেখেছো ইনোসুকের কিন্তু ওই মনস্টারের তরলের আঘাত লেগেছিল, তার কিন্তু যথেষ্ট কেটে গিয়েছে। কিন্তু ইনোসুকের মেন প্রবলেম হচ্ছে কি ও নিজেকে কখনোই দুর্বল মনে করে না বা দুর্বল দেখাতে চায় না, মানে ওর ইগোতে লাগে। কিন্তু ওর গলাটা কাঁপা কাঁপা ছিল, শরীরেও অনেক ক্ষত ছিল। আর তখনই তানজিরোর সেই ডেমনের কথা মনে পড়ে যার চোখে সে মৃত্যুর জন্য অপেক্ষা দেখেছিল। তার মানে ওই ডেমনটা খুশি ছিল না এবং বুঝতে পারে যে এখানে পুরো ডেমনের একটা পরিবারও রয়েছে এবং 12 কিজুকেরও একজন রয়েছে এই পরিবারের মধ্যে। তো এই পরিবারের কে হতে পারে 12 কিজুকে সে একজন। আর অন্যদিকে আমরা জেনেটসুকে দেখি যে কিনা আগের মতো একাই হেঁটে চলেছে, আর তখনই সে অনুভব করে তাকে একটা মাকড়সা কামড়ে দিয়েছে। কিন্তু তার আইডিয়া ছিল না যে এই মাকড়সার কামড় কতটা বিষাক্ত হতে পারে। আর ঠিক ওই মুহূর্তে সে পেছন থেকে একটা কিছু শব্দ শুনতে পায়, কিন্তু তারপরে সে ইগনোর করে হাঁটতে থাকে, কিন্তু আস্তে আস্তে শব্দটা বাড়তেই থাকে। আর তখন জেনেটসু পেছনে একটা মাকড়সা দেখতে পায় যেটার মুখ মানুষের মতো ছিল। তো এইরকম একটা দৃশ্য দেখে ও তো ভয় পেয়ে যায় এবং ভয়ে দৌড় দেওয়া শুরু করে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা শুরু করে, আল্লাহ আল্লাহ এবার যদি আমি বেঁচে যাই তাহলে আর জীবনে এসবের মধ্যে থাকবো না, আমি নিজেকে বিয়ে করে 8-10টা বাচ্চা কাচ্চা পয়দা করে সুখে শান্তিতে বসবাস করব। তো এখানে আমরা দেখি শুধুমাত্র প্রথমবার আল্লাহর নাম নাই, কিন্তু তারপর পুরোটুক জুড়ে শুধুমাত্র নিজেকুর নামই ছিল। তো যাই হোক, এরপর দৌড়াতে দৌড়াতে সে একটা জায়গায় গিয়ে থামে, আর সেখানে গিয়ে বলে এখানে তো বাজে গন্ধ আসছে, কারণ আমার দম তো বন্ধ হয়ে আসছে। আর তানজিরোর যেহেতু গ্রাণ শক্তি আরো বেশি, ও থাকলো তো মারাই পড়তো। আর তখন সে দেখতে পায় সামনে অনেকগুলো মানুষ ঝুলছে মাকড়সার জালের মধ্যে এবং তারা সবাই মৃত এবং তাদের শরীর আস্তে আস্তে মাকড়সায় ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। আর তখনই সেখানে হাওয়ায় থেকে একটা ঘর নড়তে থাকে, আর তার ভেতর থেকে একটা মাকড়সা বের হয় যার মুখ মানুষের মতো এবং দুই চোখ দুই রকম। আর এটাকে দেখে আমরা চিনতে পারি যে এটা গত পর্বে যে মা ডেমনটা মরলো তার যে ছেলেটা গাছের পেছন থেকে হাসলো মায়ের কষ্ট দেখে, সেই শালার পুত্রটাই। তো যাই হোক, এই মাকড়সার চেহারা দেখে জেনেটসুর তো আত্মা উড়ে যায় এবং সে ওখান থেকে পালানোর চেষ্টা করে। আর তখনই সে মাকড়সা হাসতে থাকে এবং বলে দৌড়িয়ে এখন আর কোনো লাভ নেই, অনেক দেরি হয়ে গিয়েছে। তো তানজিরো বুঝতে পারে না মাকড়সাটা কি বোঝাচ্ছে। আর তখন মাকড়সা বলে তোমার হাত দেখো। তো এরপর আমাদের জেনেটসু যখন হাত দেখে তখন তো ভয় পেয়ে যায়, ওর হাতটা আস্তে আস্তে পার্পল কালার হয়ে যাচ্ছে। তো ডেমন তখন বলে তোমার শরীরে অলরেডি বিষ ঢুকে পড়েছে, কারণ ছোট একটা মাকড়সা তোমাকে অলরেডি কামড় দিয়ে দিয়েছে। আর আগামী 10 মিনিটের মধ্যে তোমার মাথা চক্কর দিবে, 25 মিনিটে তুমি বেহুশ হয়ে যাবে, আর 24 ঘন্টার পরে তুমি পুরোপুরি একটা মাকড়সায় পরিণত হবে এবং আমার গোলাম হয়ে যাবে চিরদিনের জন্য। এটা শুনে জেনেটসু তো অনেক ভয় পেয়ে যায়, তার কাছে মনে হয় সে যদি মারা পড়ে তাহলে নেজুকের কি হবে। এবং তখনই আশেপাশে অনেক মানুষের মাথাওয়ালা মাকড়সা চলে আসে যারা কিনা আমাদের জেনেটসুকেই ধরতে আসছিল। তো এই দৃশ্য দেখে আমাদের জেনেটসু তো ভয় পেয়ে যায়, দৌড়াতে শুরু করে, আর সে করে কি লাফ দিয়ে গাছের উপরে চড়ে পালায়। কিন্তু ওর পালানো দেখে মাকড়সা আরো হাসে, বলে তুমি হার মেরে নাও, তোমার হাতে আর কোনো উপায়ও নেই। আর তখন তানজিরো কান্না করতে করতে বলে হয়তো তোমার কোনো ভালোবাসার লোক নেই, কোনো আপন লোক নেই, এজন্য তুমি মানুষের সাথে এরকম করো। আর এই কথা বললে ওর পাস্ট মনে পড়ে যায়। ওর মনে পড়ে যখন ও ছোট ছিল তখন একটা বৃদ্ধর বাড়িতে থাকতো, আর সে তাকে অনেক ট্রেনিং দিত, আর ট্রেনিং এর ভয়ে সে করতে কি এইভাবেই গাছের উপরে পালাতো। আর ওই বৃদ্ধ লোকটি তাকে গাছ থেকে নামতে বলতো, কিন্তু জেনেটসু বলতো আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, আমার 13 নম্বর জেব যখন আমাকে ধোকা দিয়ে আমার সব টাকা পয়সা নিয়ে তার 14 নম্বর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল তখন আমার কাছে কিছুই ছিল না, আমি মানুষের মার খাচ্ছিলাম, আর ওই সময় আপনি আমাকে সাহায্য করেছিলেন, আর আপনি আমাকে অনেক ভালো তরলবাজ বানাতে চান, আর আমি সারা জায়গায় আমি অনেক ট্রেনিং করেছি শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য, কিন্তু আমার কোনো উন্নতি হয়নি, আমি জানি না আমার কি হবে, আমি কি করব। আর তখন ওই গাছের উপর একটা বিজলি পড়ে, আর এই বিজলিটা পরে হচ্ছে জেনেটসুর উপরে এবং জেনেটসু বিজলি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর তখন সে বলে মানুষের ভাগ্য কতটা খারাপ হলে তার উপর ঠাটা পড়ে, মানে বাংলাদেশের একটা প্রবাদ আছে না, ঠাটা পড়ুক তোর উপর, মানে বিজলিকে খাঁটি বাংলায় ঠাটা বলে আর কি। তো যাই হোক, ওই ঠাটা খেয়ে ওর চুল চিরদিনের মতো সোনালী রঙের হয়ে গিয়েছে। আর এখানে একটা মজার কথা বলি, মানুষের উপর বিজলি পড়লেও কিন্তু মানুষ বাঁচে, এরকম কিন্তু অনেক নজির রয়েছে। আমার তো অবাকই লাগে কিভাবে সম্ভব বাঁচা। তো যাই হোক, জেনেটসুর উপর ঠাটা পড়ার পরও সে বেঁচে গেলেও তার ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, মানে তার জীবনে কোনো আয় উন্নতি নেই, আর এই জন্য সে সবসময় নিজেকে নিয়ে বিরক্ত বোধ করতো। আর এইটা নিয়ে তার ভেতরে এখন বর্তমানে বিরক্তি চলে আসে, আর এটা ভেবে সে কান্না করতে থাকে। আর তখন সে দেখতে পায় তার কাছে ওই ডিমন্স মাকড়সা পাঠাচ্ছে, যা দেখে ও ভয়ে ওর চুলে হাত দেয়, আর তখনই ওর চুল হাতের সাথে উঠতে শুরু করে, আর বুঝতে পারে বিষের কারণে ওর শরীরের ভেতর ট্রান্সফরমেশন আসছে, ও আস্তে আস্তে হয়তো মাকড়সা হয়ে যাচ্ছে। তো এটা যখন জেনেটসু ভাবে এবং দেখতে পায় তখন সে ভয়ে বেহুশ হয়ে যায় এবং নিচে পড়তে লাগে, যা দেখে ওই বড় ডেমনটা বলে এই শালার পুত কেমন ডেমন স্লেয়ার যে কিনা আমার পরিবারকে মারতে এসেছিল কিন্তু নিজেই অজ্ঞান হয়ে ভয়ে মারা পড়ছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই জেনেটসুর ভেতরে যে আরেকটা জেনেটসু রয়েছে, যেটা কিন্তু অলরেডি আমরা একবার দেখেছি যে লেজার ডেমনটাকে মেরে ফেললো, তো সেই ক্যারেক্টারটা বেরিয়ে আসে এবং সাহসী ডেমন স্লেয়ার জেগে ওঠে এবং ওটা করে কি ডেমন স্লেয়ারকে মারতে যায় এবং এরপর সেই সাহসী জেনেটসু করে কি অ্যাটাকিং পজিশনে বসে যায় এবং ডেমনটা বুঝতে পারে ও তো আমাকে অ্যাটাক করবে, আর এর জন্য ডেমনটা করে কি ওর দিকে বিষ ছুড়ে মারে, আর তখন জেনেটসু সেখান থেকে সরে যায়, আর ওই বিষটা গাছে গিয়ে লাগে এবং এই বিষটা এত বিষাক্ত
ছিল যে নিমিশেই ঝলসে যায়। আর এরপর ওই বড় ডেমনসটা আবারও জেনেটসুর কাছে ছোট ছোট অনেক মাকড়সা পাঠায়। আর তখন জেনেটসু তার থান্ডার ব্রিডিং এর ফার্স্ট ফর্ম টেকনিক ইউজ করে। তো এখানে বোঝায় থান্ডার ব্রিডিং মানে হচ্ছে একজনের পানির পাওয়ার, আর থান্ডার মানে হচ্ছে বজ্রপাতের পাওয়ার আর কি। তো ওই পাওয়ারটা ইউজ করে সে ছোট ছোট মাকড়সাকে তাড়িয়ে দেয় এবং আবার সে একই পজিশনে যার হয়, যা দেখে ডিমন্সটা বুঝতে পারে যে জেনেটসু শুধুমাত্র থান্ডারের একটা ফর্মই পারে, মানে ওর অনেকগুলো বেশি স্কিল নেই। আর তখনই আমরা দেখি জেনেটসুর আগের কথা মনে পড়ে যায়, যেখানে আমরা দেখি তার ওস্তাদ তাকে বলেছিল তুমি থান্ডার ব্রিডিং এর মাত্র একটা ফর্মই পারো, যেখানে এই ব্রিডিং এর 6টা ফর্ম রয়েছে, কিন্তু তাতে সমস্যা নেই, তুমি একটাতে যদি অনেক বেশি দক্ষ হও এটাই তোমাকে সব জায়গা থেকে বাঁচিয়ে আনতে পারবে। তো এই কথাটা জেনেটসুর মাথায় ঘুরতে থাকে। আর তারপর সে করছিল কি জেনেটসুর মাথায় আঘাত মারছিল, যা দেখে জেনেটসু মনে মনে বলতে থাকে ওস্তাদ আমাকে মারা বন্ধ করে দাও, তা না হলে আমি কান্না করে দেবো। আর তখন বৃদ্ধ বলে দেখো তুমি যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও অনেক কষ্ট করতে হবে, একটা তরোয়ালকে হাতড় দিয়ে যত বাড়ি দেওয়া হবে ওটা ততই মজবুত এবং শানদার হবে। তো তোমাকেও নিজের উপর ভরসা রাখতে হবে এবং সবসময় সাহস রাখতে হবে। আর তখনই সিন প্রেজেন্টে চলে আসে এবং আমরা দেখি ডেমনটা অবাক হয়ে ভাবছে যে এই জেনেটসু এটা তো বলদ, ওকে তো আমি নিমিষে মেরে ফেলবো, মানে আগের মতো বোকা ভাবছিল। আর তখন ওর উপর বিষ নিক্ষেপ করে, কিন্তু জেনেটসু সেখান থেকে সরে যায় এবং ওখান থেকে একটা লাভ দেয়। তখন তার আরেকটা কথা মনে পড়ে যে তার দাদুর একজন ছাত্র তাকে ডেকে অপমান করে বলেছিল যে তোর ওস্তাদ একজন হাসিরা র্যাঙ্কের, আর এরকম একটা উস্তাদ পেয়ে তুই কিছুই করতে পারিসনি, তুই অনেক ভীতু, এবং সবচেয়ে ভালো হয় তুই তোর ওস্তাদের টাইম নষ্ট না করে এখান থেকে চলে যা, তোকে শেখানো মানে নিজের টাইম নষ্ট করা। আর এইসব কারণে মূলত জেনেটসু যখন ট্রেনিং এ ছিল তখন অনেক ডিমোটিভেট হয়ে গিয়েছিল, আর এর জন্যই তার সবগুলো জিনিস ভালো মতো শেখা হয়নি। যতটুকু সে শিখেছে ওই বৃদ্ধা ওস্তাদ তাকে জোর করে শিখিয়েছে। তো যাই হোক তখন জেনেটসু ভাবতে থাকে না আছে আমার কাছে কোনো পরিবার, না আছে আমার কাছে কোনো ভালোবাসার মানুষ, আর কেউ তো কখনো আমাকে ভালোবাসেনি, তাহলে আমি বেঁচে থেকে কি করব, আর এই ওস্তাদকে এত কষ্ট কেন দেবো। তো এটা মনে করে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওর ওস্তাদ ওকে কখনোই বাড়তি মনে করেনি বা জঞ্জাল মনে করেনি। ওস্তাদ ওকে সবসময় বিশ্বাস করতে এবং ওকে কোনোভাবেই পালাতে দেয়নি, বারবার ধরে এনেছে। এবং ওই সময় জেনেটসুর মনে হয়েছিল যে আমাকে ধরে রাখার তো তার কোনো রিজনও নেই, তারপরও সে কখনো আমাকে একা ছাড়েনি, সবসময় আমার খেয়াল রেখেছে। তো এর মানে সে আমার উপর অনেক বিশ্বাস রেখেছে। আর এরপর সিন আবার প্রেজেন্টে চলে আসে, যেখানে দেখা যায় ডেমনসটা আবারও জেনেটসুর উপর হামলা করে, আর জেনেটসু আবারও হামলা থেকে বেঁচে যায়। আর তারপর আমরা দেখি সকল মাকড়সা এবার একবারে জেনেটসুকে চেপে ধরে। তো আমরা মনে করি জেনেটসু হয়তো এবার শেষ, কিন্তু অ্যাকচুয়ালি তখনই হঠাৎ করে আমরা দেখি বিজলির একটা ধামকা লাগে এবং মাকড়সাগুলো ছিটকে পড়ে, এবং জেনেটসুর আসল পাওয়ার আমরা দেখতে পাই যে এই ভীতু কত শক্তিশালী। আমরা দেখি ওর শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, চারদিকে আলোকিত হয়ে গিয়েছে। এটা দেখে ডেমনস তো ভয় পেয়েছে এবং ভাবতে থাকে ভাই রে ভাই এটা কি রে ভাই, এটা তো দেখি আগুন। কিন্তু ওই ডেমনেরও বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর তখনই চোখের নিমিষে জেনেটসু করে কি থান্ডার ব্রিডিং এর ফার্স্ট ফর্ম ইউজ করে ডেমনের দিকে ধেয়ে আসে এবং এক নিমিষে ডেমনের মাথা কেটে আলাদা করে দেয়। তো ডেমনের মাথা তখন নিচে পড়ে যায়। আর তখন ডিমন্স বলে আমি বুঝতেই পারলাম না আমি এত দুর্বল নাকি যে এরকম একটা মানুষের কাছে আমি মারা পড়লাম, যে মানুষের মাথায় কোনো ঘিলু নেই। আর অন্যদিকে আমরা দেখি জেনেটসু কিন্তু ওই লাভ দিয়ে উড়ে এসে ডেমন্সের ঘরের উপর পড়েছে। আর ওদিকে সময় কিন্তু নদীর স্রোতের মতো বয়ে চলেছে। আর আমরা জানি যত সময় যাবে ওর শরীরে বিষ বেরিয়ে যাবে এবং আস্তে আস্তে মাকড়সা হয়ে যাবে। আর তখন জেনেটসুর মনে হতে লাগে যে এতক্ষণ যে ঘটনাটা ঘটলো, সে যে ডেমনকে মারলো, এগুলো সব সে স্বপ্নে দেখেছে বা এরকম কিছু। আর তখনই তার কাছুগাই পাখি তার কাছে আসে এবং তাকে দেখে কান্না করতে লাগে। আর জেনেটসু তখন তার কাছে ক্ষমা চায় এবং বলে আমাকে ক্ষমা করে দিও। যা শুনে পাখিটি আরো কান্না করতে করতে সেখান থেকে উড়ে যায় সাহায্য আনার জন্য। আর তখন জেনেটসু তার দাদুর শব্দ শুনতে পায়, যে কিনা তাকে বলছে হার মানবি না কিন্তু, যা কিছু হয়ে যাক না কেন। আর তখন জেনেটসু ভাবে আমি যদি হার মানি তাহলে দাদু অনেক কষ্ট পাবে, এর সাথে তানজিরোর অনেক কষ্ট হবে, মানে এখন আর নিজেকের কথা বলছে না। তো সে করে কি তখন তার ব্রিডিং টেকনিক ইউজ করে যাতে তার বিষটা সে আটকাতে পারে এবং চোখ খোলা রাখার চেষ্টা করে। আর অন্যদিকে আমরা দেখি তানজিরো এবং উনেসুকে জেনেটসু যে বিজলি অ্যাটাক করেছিল সেই শব্দটা শুনতে পায় এবং ভাবতে থাকে নদীর ওই পার থেকে এরকম একটা বিজলির আওয়াজ আসলো মাটি থেকে, তাহলে ওখানে কোনো ডেমন বা কোনো কিছু রয়েছে হয়তো। আর এখানে উল্লেখ্য তানজিরো তো এখনো জেনেটসুর পাওয়ার দেখেনি। তো যাই হোক যখন তানজিরো বলে নদীর ওই পারে যাবো, তখন ইনোসুকে তো সবসময় রেডি, সে নদীর উপরে থাকা পাথর বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, মানে ওর দৌড়ের স্টাইলটা অন্যরকম, তরোয়ালটা দুই পাশে ধরবে তারপর ব্যাঙের মতো পাছা চেয়ে দৌড় দিবে। কিন্তু তানজিরো তাকে মানা করে এবং জিজ্ঞেস করে তুমি কি সুস্থ আছো, তুমি কি ঠিক আছো, তোমার এখন পাহাড়ের নিচে যাওয়া উচিত, রেস্ট করা উচিত, সুস্থ হওয়ার পরে তারপরে আসা উচিত। ইনোসুকে বলে তোমার কি মনে হয় আমি কি দুর্বল, আমার সবকিছু ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি তখনও কিন্তু ওর হাত দিয়ে অনেক রক্ত ঝরছিল। আর ঠিক ওই মুহূর্তে তারা নদীর ওপারে একটা মেয়ে ডেমন্সকে দেখতে পায়, মানে যে মহিলা ডেমন্সটা মূল তার মেয়ে। আর তাকে দেখেই তো ওকে মারার জন্য ইনোসুকে নদীর ওপার চলে যেতে লাগে। কিন্তু তখন ওই মেয়ে ডেমন্সটা তার বাবাকে ডাকে, যে কিনা অনেক বড় এবং ভয়ানক আকারের একটা ডেমন্স ছিল, এবং সে এসে ইনোসুকের সামনে দাঁড়ায় এবং হামলা করতে করতে বলে আমার পরিবার থেকে দূরে থাকবি। আর এখানে আমরা দেখতে পাই মেয়ে ডেমনটিও এমন একটা ভাব করে যেন ওর বাবার কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছে, এখন তানজিরো আর ইনোসুকের যা দেখার সেই করবে, ওর মতো চলে যায়। তো যাই হোক ওটা অনেক ভয়ঙ্কর এবং বিশাল দেহী ডেমন ছিল, যার অনেকগুলো চোখ, মানে মাকড়সা বংশের আর কি। তো যখন ইনোসুকের উপর হামলা করে প্রায় মারতেই লাগবে, তখন
তখনই আমরা দেখি তানজিরো তার ওয়াটার ব্রিডিং এর সেকেন্ড টেকনিক ইউজ করে ওই ডেমনটির হাত কাটার জন্য তরোয়াল মারে, আর এখানেই 17 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। তো যাই হোক গাইস, আশা করি তোমাদের ভালো লেগেছে, কিন্তু এখানে একটা ব্যাপার আমাকে বলতে হচ্ছে, আমি যদি প্রতিদিন দুটো করে এপিসোড দিতে যাই আমার অ্যাকচুয়ালি অনেক বেশি কষ্ট হয়। আমি যখন সুস্থ থাকবো তখন দুটো দেবো, কিন্তু যেদিন আমি পারবো না সেদিন আমি একটা এপিসোড দেবো, আর সেটা তোমাদের সহজভাবে নেওয়া উচিত। আর তাছাড়া অ্যানিমেশনের সিরিজে আমরা অনেক দেরিতে চলে এসেছি। আমরা যদি আরো 1-1.5 বছর আগে আসতাম তাহলে দেখা যেত ডেমন স্লেয়ারের সবগুলো পর্ব একটা একটা করে দিলেও সমস্যা হতো না। তারপর তোমার অ্যাটাক অন টাইটান সবকিছু আমরা দিতে পারতাম আর কি। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।